অনির্বাণের গাড়িকে টার্গেট করে এবার গুলি ছুড়তে শুরু করে দিল এলোপাতাড়ি ক্রান্তের দলের সদস্যরা এবং নিজ হাতে এবার অনির্বাণকে গুলি করে শেষ করে দিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্তের কাছে পাকা খবর চলে আসে যে মালটায় কিছুক্ষণের বাদেই কিন্তু এই রাস্তা দিয়ে ও যাবে, যে কোনো মূল্যে এই স্কোপটা কিন্তু কোনো মতে হাতছাড়া করা যাবে না ক্রান্ত। তো অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে এই তোমরা সকলে নিজেদের জায়গায় পজিশন বুঝে নাও, কারণ এক্ষুনি এই গাড়িটা এখান থেকে অতিক্রম করবে, যে কোনো মূল্যে এই সিচুয়েশনে কিন্তু আমাদেরকে খুব শক্তভাবে হ্যান্ডেল করতে হবে এবং আমাদের শিকারি যাতে কোনো মতে এখান থেকে বেঁচে না ফিরতে পারে সেই ব্যবস্থাই করতে হবে। অন্যদিকে যখন নীলাঞ্জনা বন্দুক তাক করে অধীর আগ্রহে অনির্বাণের জন্য অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ সেখান থেকে যাওয়া মাত্রই নীলাঞ্জনা এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে এবং সেই গুলি সোজা গিয়ে অনির্বাণের গাড়ির টায়ারে গিয়ে লাগে এবং অনির্বাণের যখন ব্রেক ফেল হয়ে যায় গাড়ি, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের বুক ঝাঁঝরা করে দেয় নীলাঞ্জনা অনির্বাণের কাছে গিয়ে এবং বলতে থাকে যে ব্যাস আমার প্রতিশোধ পূরণ হয়ে গেছে। রাই দিদিভাই, তোর বরকে আর তুই কোনো দিনও নিজের কাছে ফিরে পাবি না এবং তোর সিঁথি সিঁদুর চিরকালের জন্য তোর কাছ থেকে আমি কেড়ে নিলাম। অন্যদিকে রাইকে হসপিটালাইজ করা মাত্রই যখন রাই বারবার করে অনির্বাণের কথা বলতে থাকে এবং রাই বারবার করে ডক্টরকে বলতে থাকে যে ডক্টর যে করেই হোক না কেন কোনোভাবেই কিন্তু আমাকে এই সিচুয়েশান থেকে বেরোতে হবে, কারণ আমি কোনোভাবে আমার ডেলিভারি এই মুহূর্তে করাতে চাই না। আমি যে করেই হোক না কেন আমার স্বামী না ফেরা পর্যন্ত ওয়েট করতে চাই। আমার স্বামী আমাকে কথা দিয়েছে যে ও খুব শীঘ্রই ফিরে আসবে এবং ও যতক্ষণ না ফিরছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতে আমার ডেলিভারি করাবো না। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে এটা কীরকম জেদ বলো তো, তুমি নিশ্চয়ই তোমার সন্তানের কথা এখন ভাববে, তোমার জন্য তোমার ফার্স্ট প্রায়োরিটি তোমার সন্তান হওয়ার কথা নাকি তোমার হাজব্যান্ড, কারণ তোমার সন্তান তোমার গর্বে আছে এবং তোমার সন্তান ভেতরে ভেতরে অনেকটা কষ্ট পাচ্ছে দেখে কিন্তু তুমিও কষ্ট পাচ্ছ। তার জন্য তোমার সন্তানকে যতক্ষণ আমরা বের করছি ততক্ষণ পর্যন্ত তোমার সন্তানটা ভেতরে এরকম করেই কষ্ট পেয়ে যাবে এবং তুমি মা হয়ে তুমি কোনো মতে নিজের সন্তানকে নিজ হাতে কষ্ট দিতে যাও বলো তো, তাহলে কেন এরকম জেদ করছো বলো তো? আর তোমার স্বামী তো নিজ জায়গায় ঠিকই আছে তাই না, তোমার স্বামীকে নিয়ে তুমি কেন এতটা টেনশন করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে স্রোত বলতে থাকে আচ্ছা দিদিভাই, তুই তো কিছুক্ষণ আগেও বাড়ি থেকে বের হওয়ার আগে অনির্বাণ দাদাভাইয়ের সঙ্গে কথা বলেছিস, তাহলে অনির্বাণ দাদাভাই তো নিজের কাজ সেরে চট জলদি ফেরার ব্যবস্থাই করবে তাই না, তার তো আর সেখানে বসে থেকে কোনো কাজ নেই, তাহলে তুই কেন জেদ করছিস? তুই নিজের ডেলিভারিটা করিয়ে ফেল, ততক্ষণে দেখবি অনির্বাণ দাদাভাই চলে আসবে। অন্যদিকে রাই বলতে থাকে যে না স্রোত, তোরা বুঝতে পারছিস আমরা দুজনে একসঙ্গে আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর স্বপ্ন ভুলেছিলাম, সেই স্বপ্নটা এরকম করে ভেঙে যাবে সেটা কোনোদিনও হতে পারে না। স্রোত তুই যত যাই বলিস না কেন আমি কোনো মতেই অনির্বাণকে ছাড়া আমার ডেলিভারি করাবো না। অন্যদিকে নিশ্চুপ একটা নিথর দেহ নিয়ে যখন অনির্বাণ রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকে, ঠিক সেই মুহূর্তে নীলু হাসতে থাকে এবং বলতে থাকে যে ব্যাস এই সিচুয়েশনটা দেখার জন্য তো আমি কবে থেকে অধীর আগ্রহ অপেক্ষা করেছিলাম, কিন্তু এই দিনটা যে আমার জীবনে এভাবে আসবে আমি সেটা কোনোদিনও কল্পনা করিনি। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে ক্রান্তবাবু এই তো শেষ হয়ে গিয়েছে, তাহলে এই সুখবরটা ওর পরিবার অবধি পৌঁছানোর তো একটা ব্যবস্থা করতে হবে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে এই খবরটা তো তুমি নিজেই তুমি পরিবারের কাছে অবধি পৌঁছতে পারো তাই না, এর জন্য তুমি আমার অপেক্ষা কেন করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে আমি যদি ফোন করি তাহলে সকালে সন্ধ্যা আমার উপরে চলে আসবে, তার থেকে বরঞ্চ আপনারা কোনোভাবে ওর খবরটা পৌঁছানোর ব্যবস্থা করতে। বন্ধু লাইক আমি শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।